তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য ও বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের বিশ্লেষণ ও প্রতিক্রিয়া। আজকে অনেকগুলো বড় খবর আছে, সেগুলো মিলিয়ে একসাথে আলোচনা করব। সেই খবরগুলোর মূল কথা একটু জানিয়ে দিই। সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে আজ সোমবার টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। একই ধরনের কর্মসূচি পালন করার জন্য সচিবালয়ের বাইরে সারা দেশে সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। এদিকে দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার থেকে দুদিনের কলম বিরতি করার ঘোষণা দিয়েছে প্রশাসন ক্যাডার বাদে সিভিল সার্ভিসের বাকি 25টি ক্যাডার কর্মকর্তাদের সংগঠন আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে 3 দিনের মধ্যে অপসারণের দাবি জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এই 3টি আন্দোলনের পাশাপাশি আরও 2টি আন্দোলন অনেক দিন ধরে চলমান। একটি হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে জনাব ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে এই আন্দোলনটি চলছে, আজকেও চলেছে। সেখানে 24 ঘন্টার মধ্যে তাকে মেয়র করা না হলে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহরিয়ার হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি আজকেও চলেছে। এই যে সচিবালয় থেকে শুরু করে এনবিআর, নগর ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বন্দরেও বিক্ষোভ হয়েছে বন্দর লিজ দেওয়ার প্রতিবাদে। এগুলোর ব্যাপারে এনসিপির 2জন নেতার বক্তব্য একটু আপনাদেরকে জানিয়ে দিই। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক জনাব আব্দুল হান্নান মাসুদ আজকে ফেসবুকে লিখেছেন, সচিবালয়, এনবিআর কিংবা পোর্টে যারা স্ট্রাইক করছেন তাদের বলছি বিপ্লব ওখানেও হবে। আপনারা দুর্নীতি আর লুটপাটের স্বাধীনতা চাইছেন, কিন্তু 24 পরবর্তী সময়ে এটা আর পাবেন না। আরও একজন এনসিপির নেতা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জনাব হাসনাত আবদুল্লাহ, তিনি চট্টগ্রামে দলের কর্মসূচিতে বলেছেন, কর্মচারীরা সরকারের কাজে বাধা দিলে, মানে সরকারি কর্মচারীরা সরকারের কাজে বাধা দিলে, হুমকি দিলে জনগণই তাদের বিকল্প খুঁজে নেবে। সংস্কারে বাধা দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না। আমরা মূলত এই আন্দোলনগুলো, বিক্ষোভগুলো, নানান দাবি দেওয়া এবং তার ফলে এর মধ্যে আমরা সরকারের পক্ষ থেকে শুনেছি যে নানানভাবে সরকারের কাজে বাধা দেওয়া হচ্ছে। সেটি মাঠের আন্দোলন থেকে শুরু করে সচিবালয়ের আন্দোলন, নানা বিষয়ভিত্তিক আন্দোলন, নানা শ্রেণী পেশার মানুষের আন্দোলন, রাজনৈতিক আন্দোলন এবং অরাজনৈতিক আন্দোলন, সব কিছু মিলিয়ে। আমাদের সাথে আজকে এই সব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। রিপন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। জাহিদ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। গ্লোবাল টেলিভিশনের পাশাপাশি এই অনুষ্ঠানটি আপনারা একযোগে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও। আমরা অনেকগুলো আন্দোলনের কথা বললাম। সচিবালয় কেন্দ্রিক যে আন্দোলন, প্রশাসনের কেন্দ্রবিন্দু যেখানে, এবং যে আন্দোলন প্রতিনিয়ত জোরদার হচ্ছে, আগামীতে আরও জোরদার হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে এবং আরও অনেকে এই ধরনের আন্দোলনে নামছে, সেখানকার আজকের চিত্র নিয়ে একটি প্রতিবেদন দেখে নিয়ে আলোচনাটি শুরু করব। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 অনুমোদনের প্রতিবাদে টানা তৃতীয় দিন সচিবালয়ে বিক্ষোভ করেছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। সোমবার বেলা 11টার দিকে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির ও মহাসচিব নিজামুদ্দিন আহমেদের নেতৃত্বে 6 নম্বর ভবনের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। এরপর নুরুল ইসলাম ও মুজাহিদুল ইসলামের নেতৃত্বে তাদের সঙ্গে যোগ দেয় সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের অন্য অংশ। দুপুর 12:30টার দিকে কর্মচারীরা সচিবালয়ের প্রধান গেট বন্ধ করে দিয়ে সেখানে বসে বিক্ষোভ শুরু করে। এ সময় অন্য গেটও বন্ধ করে দেয়া হয়। কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। সমাবেশে নেতারা অভিযোগ করেন, যেসব কর্মচারী আন্দোলনে অংশ নিচ্ছেন, অনেক সচিব তাদের ডেকে হুমকি দিচ্ছেন। সচিবদের উদ্দেশ্যে বলছি, আপনারা আগুন নিয়ে খেলছেন, আগুন নিয়ে খেলবেন না। এই আগুনে আপনাদের হাত,
দয়াপুরের সরকার হয়ে যাবে, আমরা দ্বন্দ্ব না। তারা যেন এই আইনটা রিভিউ করে, পুনর্বিবেচনা করে, সহনশীল আইন তৈরি করে। এই আইনের সবচেয়ে ক্ষতিকারক দিক হচ্ছে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই। বেলা গড়াতেই বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভে অংশ নিতে কাজ রেখে নিচে নেমে আসেন। পরে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভের ডাক দেন কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। আমরা 3টি গ্রুপ একত্র হয়ে যৌথ এবং খুব শক্তিশালী কর্মসূচি শুরু করবো যদি আজকের দিনের মধ্যে এই আইন প্রত্যাহার করা না হয়। আন্দোলনের মধ্যেই রোববার নতুন অধ্যাদেশ জারি ও কার্যকর করে অন্তর্বর্তী সরকার। এর মাধ্যমে 1979 সালের সরকারি চাকরি বিধান অধ্যাদেশ কিছুটা শিথিল করে আবারও ফিরল। 1979 সালের অধ্যাদেশ অনুযায়ী সরকারি কর্মচারীদের বিরুদ্ধে 2 দফায় 8 দিনের নোটিশে ব্যবস্থা নেওয়া যেত। নতুন অধ্যাদেশ অনুযায়ী 14 দিনের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। এত সব বিক্ষোভ আমরা একটা একটা করে আলোচনা করব। যদি সচিবালয়ের কথা বলি, প্রশাসনের কেন্দ্রবিন্দু, এবং সচিবালয় অচল হলে তো প্রশাসন বা জনপ্রশাসন অচল হয়ে যাবে। যেই দাবিতে আন্দোলনটি তারা করছে এবং আরও যেসব আন্দোলনের ঘোষণা আমরা দেখছি, এটি সরকারকে কতটা অস্থিরতায় বা বেকায়দায় ফেলছে বা সরকারি কাজে বাধা সৃষ্টি করছে, এই আন্দোলন কতটা ন্যায়সঙ্গত, এই আন্দোলনের পেছনে কোনো ইন্ধন আছে কিনা, ষড়যন্ত্র আছে কিনা, এরকম নানান কথা আমরা নানানভাবে শুনছি। বিষয়ভিত্তিক দাবিভিত্তিক আন্দোলন আরও অনেক হয়েছে, সামনে হয়তো হবে, এখন চলছে। সচিবালয় যদি অস্থির হয়, অচল হয়, তার আগে নগর ভবন আমরা অনেক দিন ধরে অচল দেখছি, তাহলে সরকার কিভাবে তার দৈনন্দিন কাজকর্ম করে যাবে, বা এরকম পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে সরকার যা করছে বা বলছে সেটি কি যথেষ্ট? ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রশ্ন এখানে আছে, অনেকগুলো ইন্টারপ্রিটেশনেরও সুযোগ আছে। যেমন ধরুন, এই রিপোর্টেই আমরা জানলাম, আমরা আগে থেকে এটা জেনেছি, মিডিয়াতে এসছে, এটা কোনো নতুন করে আকাশ থেকে পড়া কোনো কিছু না। 79 সালে জিয়াউর রহমানের সময় এই আইনটা হয়েছিল, এবার শিথিল হয়েছে। আমি একটু যোগ করি, যে জিনিসগুলো বলা হয়েছে তার বাইরে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল। আমার কাছে তো মনে হয় যে এগুলো ইভেন ইনক্লুডেড হওয়া দরকার ছিল, যে আপনার পারফরমেন্স বেস করা, সেটা পরপর 3 বার, আমি স্মৃতি থেকে বলছি, পারফরমেন্স যদি ঠিকঠাক না হয় তখন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে, এরকম নানান কিছু। মানে আমাদের এই যে সরকারি চাকরি, যেটাকে আমরা সংবিধানের ভাষায় প্রজাতন্ত্রের কর্মচারী বলি, যেখানে আমাদের এই কর্মকর্তা বলেও কিছু নাই, আমাদের সচিবও কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী, তাদের যে চাকরি পাওয়ার পর এক ধরনের ইনএফিসিয়েন্সি, তাদের স্বেচ্ছাচারিতা, তাদের চাকরির অকল্পনীয় রকম শক্তি, মানে এই যে চাকরিটা আপনি যদি একবার পান এটা যাওয়ার সম্ভাবনা নেই, অলমোস্ট জিরো, এই ধরনের যে একটা পরিস্থিতি আছে, এটা কোনো দিনও একটা ভালো সার্ভিসের জন্য যথেষ্ট না। এই কারণেই দেখা যাবে যে আপনি আসলে সার্ভিসের দিকে খারাপভাবেই যাচ্ছেন, আমরা সার্ভিস এনশিওর হচ্ছে না। এই প্রজাতন্ত্রের কর্মচারীরা আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের রাজস্বের টাকায় তাদের বেতন হয়, এবং আমরা নিশ্চয়ই জানি এটা বাংলাদেশের সবচেয়ে বড় খাত হচ্ছে এই সেক্টর। এটা শুধুমাত্র যারা চাকরি করছেন তারা না, যারা রিজাইন করেছেন তাদের যে অবসরকালীন যেসব পেমেন্ট আছে, সব কিছু মিলে সবচেয়ে বড় খাত এই পরিমাণ খরচ করে। এখন আমরা যদি প্রশ্ন করি আমরা কেমন করছি, তাহলে এই বেতন ভাতা খাত বা এই সরকার অপারেট, আমাদের সরকার কি ভালো চলছে? আপনি যখন বলছেন সচিবালয় বন্ধ হয়ে যাবে, আমার হঠাৎ মাথায় আসলো সচিবালয় চালু থাকলেই বা কী হয়? আমরা কি সেবা পাই? আমরা সেবা পাওয়ার সুযোগ আছে, এত টাকা খরচ করে ঘুষও দেই, তারপরও কি আমাদের যথেষ্ট ভালো সেবা হয়? এখন একটু অন্য একটা জায়গায় আসবো, যে এই যে সরকার তো অলরেডি একটা অস্থির অবস্থায় আছে, সেই জায়গায় বসে, কারণ আমরা আরেকটা বড় জায়গায় কিন্তু আন্দোলন হচ্ছে, সেটা হচ্ছে এনবিআরকে যে দুভাগ করা হয়েছে, সেই মুভমেন্ট চলছে, এবং এতে মারাত্মক রাজস্ব ক্ষতি হচ্ছে, প্রতিদিন বিরাট অঙ্কের টাকার ক্ষতি হচ্ছে। এখন সেটা সাম্প্রতিক সময়ে বিএনপির সাথে সরকারের এক ধরনের সংঘাত, সামরিক বাহিনীর সাথেও সরকারের দূরত্ব সংঘাত যাই বলি সেটা আছে, তার মধ্যে এখন এটা এসে যুক্ত হয়েছে। আপনি বলছেন পেছনে কেউ আছে কিনা, পেছনে যে কেউ থাকতে পারে। আমি একটা উদাহরণ দিই, জনাব ওবায়দুল কাদেরের একটা সাক্ষাৎকার, বহুদিন পর জনাব ওবায়দুল কাদেরের কণ্ঠ আমরা শুনলাম। একটা সময় কণ্ঠ শুনে আমরা কথা শুনে মজা পেতাম, এখন সেটা আসলো। সেখানে তিনি সারপ্রাইজিংলি একটা ইন্টারেস্টিং তথ্য দিচ্ছে, দর্শকরা যারা শোনেননি তাদের উদ্দেশ্যে বলি, যে এখানে যারা আন্দোলনকারী মানুষ তারাই তাকে আসলে শেষ পর্যন্ত পুলিশের হাতে না তুলে দিয়ে অন্য জায়গায় তুলে দিয়েছে। তো উনি যেটা দাবি করছেন, উনি 3 মাস দেশে ছিলেন। তো কেন দেশে ছিলেন জবাব দিচ্ছেন, তখন নানান জায়গায় অস্থিরতা, মুভমেন্ট হচ্ছে,
উনি স্বীকার করেন এটা ওনা বাঁধিয়েছেন, কিন্তু উনি বলছেন ওর মধ্যে কিছু করা যায় কিনা, এটা ওবায়দুল কাদেরই বলছেন। তো সুতরাং বাংলাদেশে যেখানেই ন্যায্য অন্যায্য যেই মুভমেন্টই হোক না কেন, এনাদের মুভমেন্টের মধ্যে তারা কিছু ন্যায্যতা যদি এস্টাবলিশ করতেও পারেন, করার চেষ্টা করবে, সেটা পরের কথা, কিন্তু যেখানেই হবে এখানে আওয়ামী লীগ এসে ঢুকবে, তারা প্রত্যেকটা ক্ষেত্রেই চেষ্টা করবে এই সরকারকে ডিস্টেবিলাইজ করার, যে কোনো পরিস্থিতির সুযোগ, এই সরকারকে যে কোনোভাবে ডিস্টেবিলাইজ করার সুযোগ। এটা শুধু আওয়ামী লীগও না, সরকার যে বলে ভারত এর মধ্যে নানানভাবে জড়িত আছে, আমি মনে করি তাও হতে পারে, কিন্তু জরুরি কথাটা হচ্ছে এগুলো বলে পার পাওয়া যাবে না। আপনি যখন সরকারে আছেন, আপনি যখন জানেন, আমরা যখন জানি, এই ব্যাপারগুলো ট্যাকল করা, এই ব্যাপারগুলো ম্যানেজ করা, এগুলো সব সরকারের দায়িত্ব, সরকারকেই করতে হবে। সরকার কি কারণে পারলো কি কারণে পারলো না, আমাদের এগুলো দেখার কোনো অধ্যাদেশ জারির সময়টা কি সঠিক? আমি সেটাই বলছি যে এই সময় যখন আপনি এই অস্থিরতার মধ্যে আছেন, আর অধ্যাদেশ জারির আগেও যেটা হতে পারতো, আপনি অন্তত কিছু মানুষের সাথে বসে এই কাজটা করতে পারতেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা জিনিস, সেটা হচ্ছে এই অধ্যাদেশে যেই বিধিগুলো আছে সেগুলো থাকা উচিত, সেগুলো খানিকটা, মানে আপনি ছুটি ছাড়া অ্যাবসেন্ট থাকবেন, আপনার এরপরও আপনাকে শোকজ করে চাকরি থেকে আমি সরাতে পারবো না, এত এটা কি কঠোরভাবে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে? আমি সেটা আবার মনে করি মানে না এই পরিস্থিতিতে। এই পরিস্থিতিতে আমার তা মনে হয় না। মানে সরকার এদের উপরে, আমরা তো জানি যে এদের একটা বড় অংশের নানান রকম প্রিভিয়াস সরকারের সাথে অ্যালাইনমেন্ট ছিল, সেগুলো হতে পারে, কিন্তু আমি সরকার কেন করছে আমি আসলে সত্যি অবাক হই। মানে আপনি একই সাথে বিএনপি এবং সেনাবাহিনী, মানে বাংলাদেশে এই সরকার টিকে আছে, বিএনপি তাকে ক্ষমতায় থাকাটা পছন্দ করছে বা অন্তত বিরোধিতা করছে না, আর সেনাবাহিনীও করছে, আপনি দুটোর সাথে ঝামেলা বাঁধিয়েছেন। তো এই সরকার আসলে কেন সিদ্ধান্ত নেয় আমি জানি না। আরেকটা জিনিস একটু যোগ করতে চাই, এরকম প্রেক্ষাপটে আবার এই যে এনসিপির লোকজন যে ধরনের মারাত্মক উস্কানিমূলক কথাবার্তা বলছে, এগুলোর প্রয়োজন নাই। তারা সরকারের বিরুদ্ধে লড়াই করছেন, লড়াই করুক। সরকার যদি প্রয়োজন মনে করে আলোচনা করবেন, সরকার চাইলে বল প্রয়োগ করতে পারেন, মানে বল মানে আমি পেটানোর কথা বলছি না, এদের কাউকে চাকরিচ্যুত করতে পারেন। যে অধ্যাদেশ হয়েছে সেই অধ্যাদেশে কিন্তু এরকম দল বাঁধিয়ে এর যেটা করছেন, এদের সবাইকে কিন্তু ফায়ার করা যায়, সেটা করুন। এটা ছত্রভঙ্গ করার জন্য তারা যদি মনে করেন একেবারে হার্ড বল প্রয়োগ করবেন, এনসিপি হুমকি দিচ্ছে কেন এখানে? সো পরিস্থিতি ঘোলাটে করার একটা চেষ্টাও তো আমরা দেখছি। জি, আমরা সচিবালয়ের পরে বন্দর নগর ভবনের আন্দোলনের বিষয়ে আসবো। তার আগে ডক্টর আসাদুজ্জামান রিপন, এই সচিবালয় আন্দোলন, নগর ভবনের আন্দোলন, বন্দরের আন্দোলন, এনবিআরের আন্দোলন, সব কিছু পেছনে তো একটা রাজনীতি থাকে কিছুটা। ডক্টর জাহিদুর রহমান বলছিলেন যে এই সুযোগ তো নেবেই রাজনৈতিক প্রতিপক্ষ বা সরকারের প্রতিপক্ষ। আপনি কি এর পেছনে কোনো রাজনৈতিক ভূমিকা ইন্ধন দেখেন, বা এই পরিস্থিতি মোকাবেলায় সরকারের ভূমিকা কতটা যথাযথ মনে করেন? আমি ডক্টর জাহিদুর রহমানের বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত, এর মধ্যে আমার কোনো ভিন্ন মত নেই। আমি সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের একটি বক্তব্যকে কোট করতে চাই। তিনি বলেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যখন, মানে তার আওয়ামী লীগ যখন ব্যান করা হলো বা অথবা তার বিরুদ্ধে যখন প্রসিডিংস স্টার্ট হচ্ছিল, তখন দেশ একটা যুদ্ধ অবস্থায় চলে গিয়েছে। তো দেশ যখন যুদ্ধ অবস্থায় থাকে, তার মানে কি একটা মোটামুটি ইমার্জেন্সি পিরিয়ডই তো বলা হয় নাকি? একটা দেশ যখন যুদ্ধ অবস্থা থাকে তখন কিন্তু স্বাভাবিক অবস্থা থাকে, সেটা হতো একটা মানে এখন যা কিছু দেখছি বা বিগত কয়েকদিনে যা হয়েছে সবকিছু কি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার প্রতিক্রিয়া? অ্যাটলিস্ট আপনার প্রধান উপদেষ্টা সেটা তার ক্লেমটা সেটি যদি আমি আমার বুঝতে যদি খুব অসুবিধা না হয়ে থাকে, এবং বিষয়টা একেবারেই অমূলক না। উনি যেটা ওবায়দুল কাদের রেফারেন্সে যেটা বললেন, এবং এই পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে সেগুলো পেছনে নিশ্চয়ই আপনার মানে পতিত স্বৈরাচারের ফেরত আসার, অথবা আবার একটু নাক জাগিয়ে অক্সিজেন নেওয়া যায় কিনা সেটা একটা ব্যবস্থা করে। কিন্তু আমি মূল কথায় যেটা যেতে চাই সেটা হচ্ছে, যদি প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার যদি মনে করে যে শেখ হাসিনার দলকে ব্যান করার পরে দেশ একটা যুদ্ধ অবস্থার মধ্যে রয়েছে, তাহলে এটা ট্যাকেল করছেন না কেন? দেশ যদি যুদ্ধ অবস্থায় থাকে তাহলে আপনার সরকারের দায়িত্বটা কি? সরকারের দায়িত্ব হচ্ছে স্টেক হোল্ডার্স। এখন ওরা স্টেক হোল্ডার্স তো এমপি না, আর এমপি থাকলেই বা কী হতো? আমরা ইন্ডিয়াতে কি দেখলাম যে ইন্দো পাক ওয়ারের সময় দেখলাম যে মোদি তার একেবারেই বিরুদ্ধ পক্ষ কংগ্রেস সবাইকে ডেকে তিনি বৈঠক করেছেন এবং দেশের পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। যদি সত্যি সত্যি যদি একটা যুদ্ধাবস্থা বিরাজ করে থাকে, মানে প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, তাহলে পুরো পরিস্থিতিটাই তো আপনার প্রধান উপদেষ্টা উচিত ছিল বা উচিত হবে সমস্ত রাজনৈতিক দলগুলোকে আপনার করা, কি বলে আপনার অবহিত করা। তিনি যদি সেটা না পারেন, মানে তাদের যুদ্ধাবস্থার পরিস্থিতি যদি তিনি ট্যাকেল করতে না পারেন, ট্যাকেল করতে পারছেন বলে আমার মনে হচ্ছে না,
এই যে আপনার সচিবালয়ের যে ঘটনাগুলো ঘটলো সব কিছুর পেছনে কিন্তু একটা মানে যোগসূত্র আছে। এর মধ্যে অনেকগুলি গত আওয়ামী লীগের আমলে চাকরি পাওয়া, মানে চেহারা ছবি দেখে মোটামুটি মনে হচ্ছে সব আওয়ামী লীগের আমলের চাকরি পাওয়া। আপনি আপনার উপস্থাপনের মধ্যে কয়েকবার আপনি একটি প্রতিষ্ঠানকে আপনি জনপ্রশাসন বলে উল্লেখ করেছেন। ওটা কখনই জনপ্রশাসন ছিল না, ওটা একটা এন্টি পিপুল অ্যাডমিনিস্ট্রেশন ছিল, সোজা কথা। ওটার নাম জনপ্রশাসন হওয়ার কোনো কারণ নাই। দেখবেন যে একটা অগণতান্ত্রিক সরকার বা যারা একটা অগণতান্ত্রিক লোক, তারা নানাভাবে নিজেদেরকে একটু গণতান্ত্রিক বলার চেষ্টা করে। তো এই প্রশাসন যখন শেখ হাসিনাটাকে যখন যাচ্ছে তাই করে ফেললো, তখন এই মন্ত্রণালয়ের নামটা মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নামটা শেখ হাসিনার দেওয়া। এটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন না, এটা একটা স্বৈরতন্ত্র কার্যকর করার একটা একটা যন্ত্র, একটা অঙ্গ, একটা প্রতিষ্ঠান, এইভাবে তিনি এটা ব্যবহার করেছেন। আচ্ছা, তো আপনার ওরা বলছে, আপনি বলছেন যে অচল হয়ে যাবে না, অচল হওয়ার কোনো সুযোগ নাই। 1979 সালে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি এই সরকারি কর্মচারীদের বিশৃঙ্খলা রোধে এই আইনটি তিনি করেছিলেন। কিন্তু 79 সালের এই বিধান তো এর আগে আমরা কোনো সরকারকে ফিরিয়ে আনতে দেখি নাই। ফিরিয়ে আনতে দেখেন নাই তা না, ওটা এক্সিকিউট করতে দেখেন নাই। আপনার নাজমুল সাহেব, আপনার খেয়াল থাকার কথা, আমি যে আপনার সাথে এখন টকশো করছি, আমি হচ্ছে সেই ব্যক্তি 1996 সালে যখন মখা আলমগীররা, তারপর ফরেন সার্ভিসের ফারুক সুবহানরা যারা জনতার মঞ্চ বানিয়েছিলেন এবং বিএনপি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন এবং বিভিন্ন দূতাবাসের টেলেক্স দিয়ে বিএনপি সরকারকে নন কোঅপারেট করার আহ্বান জানিয়েছিলেন এমবিসিগুলোতে, তখন এই বান্দা আসাদুজ্জামান রিপন আমি এই জনতার মঞ্চ আলাদের বিরুদ্ধে প্রজাতন্ত্রের চাকুরি বিধি লঙ্ঘন করার দায়ে তাদের বিরুদ্ধে রিট করেছিলাম। তৎকালীন হাইকোর্ট ওদেরকে, আমি 18 জন সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি সহ 18 জনের বিরুদ্ধে, ইনক্লুডিং ডিসি ঢাকা, ইনক্লুডিং আরও কিছু জামালপুরের ডিসি যারা ঢাকায় ওই সমস্ত তাফালিং করতো, তাদের বিরুদ্ধে একটা মামলা করলাম। তো সেখানে তৎকালীন হাইকোর্ট তাদের 10 কর্মদিবস অর্ডার দিলেন, 10 কর্মদিবসে রুল জারি করলেন এবং বললেন যে এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের সকল প্রকার রাষ্ট্রীয় সরকারি দায়িত্ব থেকে তাদেরকে বিরত থাকার জন্য নির্দেশ দেন। এবং আরও অর্ডার, খুব কঠিন অর্ডার ছিল। বাংলাদেশের 54 বছর ইতিহাসে এই প্রশাসনের এই বিশৃঙ্খলার ব্যাপারে ওই আদালতের যে ইয়েটা ছিল, রুলটা ছিল, বলেছিলেন যে ইমিডিয়েটলি নেক্সট ম্যানের কাছে দায়িত্ব হস্তান্তর। যেমন মনে করুন সচিবের বিরুদ্ধে আমি মামলা করেছি, রিট করেছি, তাহলে তার নেক্সট ম্যানের কাছে দায়িত্ব ছেড়ে দিতে হবে, উনি আর ওই চেয়ারে বসতে পারবেন না। 10 দিনের দিন, 9 দিন ওদের এই অবস্থাটা ছিল। 10 দিনের দিন তৎকালীন আওয়ামী লীগপন্থী একজন, যদিও তিনি বেচারা আওয়ামী লীগ আমল নিগৃহীত ছিলেন, কিন্তু তারপর আওয়ামী লীগের পক্ষেই কাজ করতেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম। তো আমিরুল ইসলাম এদের পক্ষে আবার ইয়ে করলেন, এই অফিসারদের পক্ষে, সেক্রেটারিদের পক্ষে প্রতিযোগিতা করলেন, অ্যাপিয়ার করলেন। করার পরে হাইকোর্ট ওই নিষেধাজ্ঞা, তখন 96 নির্বাচনটা সামনে ছিল, তখন এই ওদের কর্মদিবসে বিরত থাকার ব্যাপারটা, অর্ডারটা আপনার অ্যাপিলেট ডিভিশনটা স্থগিত করে দেয়। তো যাক, আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে যে আমি এই মামলাটা পরবর্তীতে বিএনপি এর পরে যখন ক্ষমতা আসলো, আওয়ামী লীগ আমলে আমি এটার রিমেডি পাবো না, ফলে আমি ওই আমলে এটা কন্টিনিউ করি। বিএনপির আমলে তৎকালীন বিএনপি সরকার এটাকে নিয়ে তাদের ইন্টারেস্ট দেখি নাই, আমিও সরকারে ছিলাম না, আমিও আগ্রহ দেখাইনি। যদি দেখাতাম তাহলে হয়তো একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা উচ্চ আদালতের মাধ্যমে এদের বেলায় হতো। সব সরকারই আমি এই কথাটা এই কারণে বলছি, 96 থেকে আজকে 2026, অলমোস্ট 30 বছর না, 30 বছর আগে আমার একটা ভুল ছিল, অর্থাৎ আমি কন্টেস্টটা চালিয়ে যাইনি। এটার জন্য আমার একটা দায়বোধ এখন কাজ করে, যে প্রজাতন্ত্র এখন যে বিশৃঙ্খলা চলে, এটাকে আমি যদি আইনি লড়াইটা চালিয়ে যেতাম তখন, তাহলে একটি স্ট্রিমিং করার সুযোগ থাকতো। আমি মনে করি এই যে যারা বাড়াবাড়ি করছে, আমি তো এনসিপির ভাষায় কথা বলবো না, স্ট্রেট ফায়ার দেন। দেশে অনেক যুবক মানুষ আছে, অনেক বেকার যুবক আছে, তাদেরকে এমপ্লয়েড করা যাবে, কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো অচল অবস্থা তৈরি হবে না, স্ট্রেট। এই যে তবে ছাড় দেওয়া যাবে না এই কারণে আমি সরকারকে বলবো ছাড় দেওয়া যাবে না। এখনো তো সরকারকে সমর্থন করতে চাই, করছিও,
এই কারণে ছাড় দেওয়া যাবে না। ভবিষ্যতে নির্বাচিত সরকার আসলে এই পতিত স্বৈরাচারের মালেরা, আমি শব্দটা ওইটি উচ্চারণ করব, এই পতিত স্বৈরাচারের মালেরা যারা 3 তারিখে 4 তারিখেও 3 তারিখে 4 তারিখও যারা ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল রাস্তায় জনগণের বিরুদ্ধে, শেখ হাসিনাতেই আস্থা। Again, I want to cite another example of the agricultural ministry, some officers. এই যে কৃষি ভবনের নাম জানেন না, কৃষি ইনস্টিটিউট, কৃষিবিদ, ওখানে ওই যে ফার্মগেটের ওদিকে, ওখানে অসংখ্য কৃষিবিদরা এরকম মানে হাসিনাতেই আস্থা, শেখ হাসিনাতে আস্থা নিয়ে ব্যানার লাগালেন, অফিস ফেলে দিয়ে, দায়িত্ব ফেলে দিয়ে আস্থা প্রকাশ করার জন্য দাঁড়ালেন। বর্তমান সরকারটি ক্ষমতা আসার পরে আমি সিরিয়াসলি আমি অ্যাকিউজ করতে চাই, বর্তমান যিনি কৃষি উপদেষ্টার দায়িত্বে আছেন তিনি, আমি বহুবার টক শোতে বলেছি, উনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই। যদি ওই যে যারা আস্থা প্রকাশ করলো, এরকম বিভিন্ন মন্ত্রণে যারা আস্থা প্রকাশ করেছেন, এগুলো তো এভিডেন্টলি প্রুভড, ভিডিও আছে, ছবি আছে, পত্রপত্রিকায়, ফেসবুকে আছে, তাদেরকে একটা শোকজও করেন নাই। যদি ওই সমস্ত, যখন আমি কথা বলা শুরু করলাম, আমি তো সব বিশৃঙ্খলার বিরুদ্ধে সবসময় খুব প্রতিবাদী থাকি, যদি ব্যবস্থা যদি সেদিন তিনি নিতেন বা অন্যান্য উপদেষ্টা তাদের রেসপেক্টিভ জায়গাগুলোতে নিতেন, তাহলে আজকে এই সমস্ত গোদের উপরে বিস্ফোরণ হিসেবে দেখা দিত না। আমি এখনও সোচ্চার এই কারণে, ভবিষ্যতে ইলেকটেড গভর্নমেন্ট যখন আসবে, এইগুলো এই মালেরা আবার ইলেকটেড গভর্নমেন্ট, হাসিনার মতো বিলিয়ন ডলার পাচার হয়েছে, হাজার কোটি টাকা তারা পাচার করেছে। ওই যে ওবায়দুল কাদের উদাহরণ তিনি টানলেন, 3 মাস বসে দেশে অস্থিতিশীলতা করার চেষ্টা করেছে, টাকা পয়সা ফাইন্যান্স করে, মনে করলো যে হলেই তারপর লাভ দিয়ে নামবেন, সেটা হয়নি বলে ব্যর্থ মনে চলে গেছেন। ওরা তো বিএনপি গভর্নমেন্ট কেউ ডিস্টার্ব করবে, সেই জন্য এই সরকারের দায়িত্ব হবে যারা এই সমস্ত কথায় যারা এই সমস্ত দাবি তোলেন, সেটা আনসার হোক, যেই হোক না কেন, তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। আপনি আইন তো এক দেশে দুটো থাকতে পারে না। সেনাবাহিনী আছে না, ওই যে একজন ভদ্র মহিলা একটা ইন্টারভিউ শুনলাম, মানে মিডিয়াতে তিনি বললেন যে আত্মপক্ষ সমর্থন করা যাবে না। খুব ভালো কথা, রাস্তায় দাঁড়াচ্ছে না, চাকরি যায় নাই। সেনাবাহিনী থেকে আত্মপক্ষ সমর্থন করা যায় নাকি? সেনাবাহিনীর জেনারেল থেকে শুরু করে, চিফ থেকে শুরু করে, একটা সৈনিককে বরখাস্ত করার জন্য কি আত্মপক্ষ সমর্থন করার সুযোগ থাকে? সুযোগ ছিল কোনোদিন? তারা কোনোদিন প্রশ্ন করেছে? আজকে এই ধরনের তো বাজে নজির তৈরি হবে। ভবিষ্যতে তো অন্য প্রতিষ্ঠানও বলা শুরু করবে যে আমাদের আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে হবে, ইত্যাদি। কয়েকদিন আগে আমি দেখলাম প্রেস ক্লাবের সামনে কিছু সামরিক বাহিনীতে বরখাস্তকৃত কিছু সদস্য, তারা রাস্তা শুয়ে ঠুয়ে পড়লেন, তারপরে সেনাবাহিনী থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে তাদের সাথে কথাবার্তা। হোয়াই? এক প্রতিষ্ঠানগুলো তো শৃঙ্খলা থাকতে হবে তো ভাই। বুঝলাম যে অন্যায় হয়ে গেছে, রাজনৈতিক কারণে কাউকে রাজনৈতিক কারণে যদি হয়ে থাকে, তাকে তো আমি আর বাহিনীতে ফেরত নিতে পারি না। যদি বোঝা যায় যে ব্যবস্থা কোনো রকম অন্যায় হয়েছে, আদারওয়াইজ কম্পেনসেট করা হবে, তাই না? এক দেশে তো 2 আইন চলতে পারে না। আপনি ওখানে আত্মপক্ষ সমর্থন, কোনো পৃথিবীর কোনো দেশে আত্মপক্ষ করার সমর্থনের সুযোগ দেয় না গভর্নমেন্ট সার্ভিসে, মিলিটারিতে তো নয়। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এই চান্দুদের থাকবে কেন? এই সচিবদের থাকবে কেন? যদি জেনারেল সাহেবের যদি না থাকে, সচিবের বেলায় সেটা হবে কেন? ওরা তো মনে করেন চাকরিতে ঢুকছি, তারপরে এখন তো নিজেরা সব বানায় নেয় সিনিয়র সেক্রেটারি। আরে মহা মুশকিল। আগে সিএসপির আমলের সচিবরা তার দেশ চলছে, এখন ওই তালেবালি সার্ভিস কমিশন আছে না, ওই যে কি তালেবালি নাকি জানো, আইব আলী, কি এক ভদ্রলোক প্রশ্নপত্র ফাঁস করতো, ড্রাইভার, কি নাম ওই তালেবালি বা এরকম টাইপের, এরকম টাইপের। এই তালেবালি সার্ভিস কমিশনের কতজন আছে? তারপর যে সমস্ত জেলা প্রশাসকরা, আজকে আপনার এই অনুষ্ঠানে খুব ক্যাটেগরিক্যালি আমাকে 2 মিনিট, জাহিদবার কাছে 2 মিনিট আমি নেব। সেটা হচ্ছে যে আপনার এই ডিসি নিয়োগে ঘুষের মাধ্যমে অনেক ডিসি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। উই ওয়ান্ট টু নো হু আর দোজ অফিসার্স। তাদের আমরা ডিসি হিসেবে দেখতে চাই না। স্ট্রেট কাট, এগুলো তদন্ত করতে হবে, এদেরকে উইথড্র করতে হবে, কারণ এদের এখন অন্ধকার ঘরে সাপ, সারা ঘরই সাপ। আমি তো অ্যাকচুয়ালি জানি না যে 64 জেলার 64 জন ডিসি ঘুষ দিয়ে আসছেন কিনা, হয়তো 4 জন অথবা 1 জন, কথার কথা, কিন্তু অভিযোগ তো আছে। সুতরাং এই সেট আপটা বদলাইতে হবে। আরেকটা কথা আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আমি অত্যন্ত বিরক্ত হই যখন পত্রিকায় যখন দেখি অমুকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। ওই চান্দু কিন্তু অনেক আগে দেশ ছেড়ে চলে গেছে। যেগুলো যে আমরা ছোটবেলায় শুনতাম না, চোর পালালে বুদ্ধি বাড়ে, চোরগুলো পালিয়ে গেছে। চোরগুলো পালিয়ে যাওয়ার পরে তারপরে সরকারের প্রজ্ঞাপন দেয়, কি বলে,
3 মাস 4 মাস 6 মাস 8 মাস আগে পালাই গেছে, এরকম বহুত লোক আছে। তারপরে একটা মানে প্রজ্ঞাপন দেখে যে অমুকের দেশ থেকে নিষেধাজ্ঞা। আরে উনি কি দেশে আছে নাকি? গেল এক। দ্বিতীয়ত এখন এই কথাটা উঠাইলাম যে গতকালকে অথবা গত পরশুতে ওই যে আপনি যে প্রশাসন বললেন, কি বললেন, জনপ্রশাসন, ওই জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন 12 বছর 14 বছর আগে রিটায়ার্ড করা এক মাল, হ্যাঁ, ওই লোকটাকে এনে রিটায়ার্ড করছে। মানে একবার টায়ার্ড হয়েছে, তারপর আবার দ্বিতীয়বার টায়ার্ড হয়ে, এটার নাম হলো রিটায়ার্ড, অনেকে বলে আর কি, ঠিক আছে। এই দ্বিতীয় দফায় মানে রিটায়ার্ড করা লোক মানে হয়েছে। এই 12 বছর পরে নাতি পোতা পালতেছিল, তাদেরকে ডেকে এনে কাউকে ক্যাবিনেট সেক্রেটারি, কাউকে আপনার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্টার সেক্রেটারি, ওয়াই? লোকের কি আকাল পড়ছে নাকি? এই সরকার আমাদেরকে তুষ্ট করে না আসেন, শুধু আমলা না, ওই সমস্ত পতিত মালদেরকে যেগুলো 12 বছর 14 বছর আগে যারা মানে এই সরকার, আমি আছে সরকারের মধ্যে তো একটা গ্রুপ অফ পিপল আছে, বেগম খালেদার বিরুদ্ধে দুদকের মামলা করার ব্যাপারে কোনো ভিত্তি নাই, মামলা করেছে যে ওই যে মুখলেস, পুরস্কৃত করা হয়েছে। হ্যাঁ, সে মুখলেসকে আইনের সিনিয়র সেক্রেটারি করতে হবে কেন? কোনো দরকার ছিল না। এখন আমি আপনার অনুষ্ঠানে যদি সরকারের লোকেরা দেখে থাকেন, আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে সরকারকে বলতে চাই, যদি মুখলেস পালিয়ে যায় তাহলে কিন্তু সরকারকে ছাড়বো না। কারণ এখন মুখলেস থাকতে প্রজ্ঞাপন দিতে হবে মুখলেসের দেশ থেকে নিষেধাজ্ঞা। মুখলেসের বিরুদ্ধে মামলা হয়েছে এবং মুখলেসের ব্যাপার অনুসন্ধান করার জন্য আদালত নির্দেশ দিছে। এখন মুখলেস বৃহস্পতিবার দিন অফিস ছুটি, শুক্রবার দিন নাতিপুতি দেখতে যদি এখন যদি আমেরিকা বা লন্ডনে চলে যায়, নিষেধাজ্ঞা না থাকলে যেতেই পারে কিনা? তো সেই জন্য সরকার উচিত হবে, পার্টিকুলার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার কাছে আমি আহ্বান জানাচ্ছি, একদম বিলম্ব করা যাবে না, মুখলেসের ব্যাপারে প্রজ্ঞাপন জারি করতে হবে। মুখলেসও যাদের ব্যাপারে ইনকোয়ারি হবে, ওই যে কি বলে আপনার ওই যে দুদকে যারা ছিল, এমনকি ফ্রড ইলেকশন করার জন্য যে সমস্ত কমিশনার্স অ্যান্ড চিফ ইলেকশন কমিশনার্স, আগে বাগে সবকটার দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা, প্রজ্ঞাপন জারি করা। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি এই আলোচনায়, আশা করছি ফিরে এসে আপনাদেরকে সাথে পাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমাদের আজকের অতিথি ডক্টর আসাদুজ্জামান রিপন, বিএনপির ভাইস চেয়ারম্যান, এবং ডাক্তার জাহেদুর রহমান, শিক্ষক এবং রাজনীতি বিশ্লেষক। আমরা আলোচনা করছি সচিবালয় থেকে শুরু করে এনবিআর, নগর ভবন, চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন জায়গার আন্দোলন নিয়ে। আমরা প্রথম রাউন্ডে সচিবালয় কেন্দ্রিক আন্দোলন, সচিবালয় জনপ্রশাসন আসলে কাগজে কলমে বলা হয়, আমলাতন্ত্র বললে এর বৈশিষ্ট্য চরিত্র আরও ভালো বোঝা যায়। গত 16 বছর এই প্রশাসন, সচিবালয় কেন্দ্রিক প্রশাসন এবং ঢাকার বাইরে জেলা প্রশাসন, যেটাকে বলা হতো সংস্থাপন মন্ত্রণালয়, হ্যাঁ, সেটা এখন জনপ্রশাসন মন্ত্রণালয় বলা ওই যে অগণতান্ত্রিক সরকার, গণতন্ত্র এখন নামটা দিয়ে একটা মানে গৌরব দেওয়ার চেষ্টা করে না, কানা ছেলের নাম পদ্মলোচন। একদম ঠিক কথা। জাহিদ ভাই, এখন আমরা তো সংস্কারের কথা 9.5 মাস ধরে শুনছি, অনেক কাজ হচ্ছে, অনেক তৎপরতা, আপনিও একটি কমিশনের সাথে ছিলেন। সবার আগে তো দরকার জনপ্রশাসন, মানে তথাকথিত জনপ্রশাসন মন্ত্রণালয় বা জনপ্রশাসন বা সচিবালয় বা জেলা প্রশাসন, যেভাবে বলি, তার সংস্কার। যে অস্থিরতার কথা আমরা আলোচনা করছি সচিবালয়ে, সেখানে সংস্কারের নামে কি হয়েছে? আমরা অনেক যোগ বিয়োগ দেখেছি, কোনোটা বিএনপির সুপারিশে, কোনোটা জামাতের সুপারিশে, কোনোটা এনসিপির সুপারিশে, কোনোটা এই উপদেষ্টা পরিষদের কোনো ব্যক্তির ইচ্ছায় পছন্দে নানানভাবে হয়েছে। এরপরে ফলাফল হচ্ছে যে তাদের চরিত্র বৈশিষ্ট্য একই রকম রয়ে গেছে, সেই ফ্যাসিবাদী আমলের, স্বৈর শাসন আমলের, বা আমরা যে উত্তরাধিকার সূত্রে পেয়েছি সেই ব্রিটিশ আমলের আমলাতন্ত্র সেরকমই রয়ে গেছে, যারা যে কোনো সরকারকে জিম্মি করে ফেলতে পারে, যে কোনো সরকার তাদের কাছে আত্মসমর্পণ করে, বেশি বাড়াবাড়ি করলে তারা পরিস্থিতি তৈরি করে, সেরকমই একটা কিছু হতে যাচ্ছে কিনা? বা না, আমার মূল প্রশ্নটা হচ্ছে যে 9 মাসে আমরা এখানে কি পরিবর্তন দেখলাম? কিছুই হয়নি। আমরা ইনফ্যাক্ট এটা একটু আলোচনা করবো, তার আগে আমি শেখ হাসিনার সময় একটা কলাম লিখেছিলাম একবার, পুলিশ প্রশাসন এদেরকে নিয়ে। একটা কথা আছে না, জিনি ইজ আউট অফ দ্য বটল, একটা বোতলের মধ্যে জিন আছে, এটা বের হয়ে যাওয়া, বোতল থেকে জিন বের হয়ে যাওয়ার সমস্যা হচ্ছে ওইটাকে বোতলে ঢোকানো কঠিন, এই জন্য বোতলকে থেকে জিনকে বের হতে দিতে হয় না। আমাদের প্রশাসন, পুলিশ কেউই আসলে ঠিক জনকল্যাণে কোনোদিনও ছিল বলে আমি আমার স্মৃতির সময়টাতে অন্তত মনে করি ছিল না। কিন্তু গত 15 বছরে, বিশেষ করে 14 সালের পর থেকে এই প্রশাসন এবং পুলিশের একটা ডিফারেন্ট এন্টিটি তৈরি হয়েছে। আওয়ামী লীগের মানুষজনের সাথে তো আমরা টকশো করেছি, শত টকশো করেছি, এমপিরা, কেন্দ্রীয় সম্পাদক, বড় বড় নেতাদের সাথে কথা হয়েছে। অফ রেকর্ড তারা কিন্তু স্বীকার করতেন, বলতেন যে তাদের ন্যূনতম কোনো অথরিটি আর এখন নাই,
থানার ওসি, ইউএনওর মানে ডিসিরা নাকি এভাবে তাদের আচরণ আমি একদিন মানে দেখিয়েছিলাম, 13 বা 14 ধাপ নিচে একজন এমপির চাইতে একজন ডিসি, এতটাই নিচে। না, জাতীয় সংসদে আমরা কোন এমপির মুখে শুনেছি যে এসপি, ডিসি, ওসিরা তাদের কথা শুনে। হ্যাঁ, মানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স এত নিচে। ডিসির নাকি মনে হয় তার জেলায় তো 4-5 জন 7 জন 10 জন এমপি থাকে, তো উনি এতজন এমপির বস, অভিভাবক। জি জি, এই জায়গায় চলে গিয়েছিল। কারণ আপনি এদেরকে দিয়ে অবৈধভাবে ভোট করিয়েছেন, অবৈধভাবে বিরোধী দলকে দমন পীড়ন করেছেন, ফলে আমাদের সিচুয়েশন এখন কিন্তু অতীতের যে কোনো সময়ের চাইতে অনেক বেশি খারাপ, এটা একটা প্রাথমিকভাবে মানতে হবে। দ্বিতীয় হচ্ছে, এই সরকার এসে সমাধান করা দূরে থাকুক, অনেক ক্রাইসিস তৈরি করেছে তার স্বার্থে, ক্রাইসিস জিইয়ে রেখেছে। কেন বলছি, ধরুন এনারা যখন ক্ষমতায় আসে, আমি প্রায় একটু এই বিশেষ করে প্রশাসনের লোকজনকে নিয়ে একটু বলা দরকার আছে। আমি প্রায় বলি প্রশাসনের লোকজন হচ্ছে শেখ রেহানা। কেন শেখ রেহানা? শেখ হাসিনা আওয়ামী লীগ সভা লুটপাট করলো, আমরা শেখ হাসিনাকেই বেশি দেখলাম, অথচ লুটের একটা বিরাট অংশ শেখ রেহানার কাছে গেছে। দেখবেন শেখ রেহানার প্রতি এত আলোচনা নাই, কারণ উনি বলটা প্রয়োগ করে নাই। তো আমাদের শেখ হাসিনা হয়ে গেছে পুলিশ, কারণ পুলিশ তো আমাদেরকে গুলি করেছে, ফলে পুলিশকে আমরা চিনি, পুলিশকে ধরতে গেছি, পুলিশকে মারতে গেছি, পুলিশের প্রচুর চাকরিচ্যুতি হয়েছে, কারণ পুলিশকে আমরা চিনি। অথচ এই শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য অতি গুরুত্বপূর্ণ রোল এরাও প্লে করেছে, কিন্তু ও যেহেতু আমাকে গুলি করে নাই, ও শেখ রেহানা, টাকা খেয়েছে, কিন্তু ও আসলে এতটা আমরা হ্যাঁ প্রশাসনের কথা বলছি, সচিব থেকে শুরু করে হ্যাঁ প্রশাসনের কথা বলছি, একই রকম রোল প্লে করেছে, একই রকম শেখ হাসিনার মতো লুট করেছে, কিন্তু যেহেতু গুলি করে নাই, পুলিশ তো গুলি করেছিল, সো পুলিশকে আমরা চিনেছি এবং পুলিশের প্রতি ক্ষোভ গেছে, এটা মনে রাখতে হবে। এই সরকার আসার পর প্রথম প্রধান একটা কাজ ছিল না এরকম যে আপনি যত সচিব আছেন চোখ বন্ধ করে সবাইকে চাকরি থেকে বরখাস্ত করে দেবেন। 25 বছরের বেশি যদি সরকারি চাকরি হয়, আপনি কোনো কারণ দর্শানো ব্যতি রেখে তার চাকরি থেকে বরখাস্ত করতে পারেন। শেখ হাসিনার সময়ে একজন সচিবও কি হয়েছে যার ডিএনএ টেস্ট করা হয়নি? আওয়ামী লীগের ডিএনএ আছে কিনা? একজন সচিব তো অনেক উপরের পদ, ছোটখাটো পদের ক্ষেত্রে টেস্ট। আচ্ছা, তো সচিব হলো সর্বোচ্চ, এবং এখানে প্রত্যেকটা এরা গেল না কেন? আমি রিপিটেডলি না এই আলাপ করতাম, পরে আমি একটা স্টোরি শুনলাম, অবাক হয়ে গেলাম যে এদেরকে সরালো বা অ্যাডিশনাল সেক্রেটারি সরালো, আর একটু নিচ থেকে যদি আনতে নেয়, পুরনো লোকজনের মধ্যে একটা বড় অংশ তো যেহেতু 15 সাল তাদের এই 15 বছরের আগে যারা এসছে, একটা অংশ বিএনপি পন্থী আছে, এরকম লোকজন যদি আসে, তার চাইতে কেউ কেউ চিন্তা করলেন আমি আওয়ামী লীগের লোকগুলোকে রাখি, সে আমার কথা শুনবে ভয়ে। আমি কে? আমি হচ্ছে ছাত্ররা, যারা ফর্মালি কয়েকজন ক্ষমতায়, কয়েকজন ফর্মালি ইয়েতে আছে, ইনফর্মালিও আছে, তারা এই ডিলটা করলেন এবং এই প্রশ্রয়গুলো দেওয়া শুরু করলো। সো যিনি এই প্রশ্রয়গুলো পাচ্ছেন তিনি তো মনে করতেই পারেন আমার তো বিরাট ক্ষমতা আছে। আপনি সংস্কার কমিশনের কথা বললেন, সংস্কার কমিশনের বেসিক কয়েকটা তথ্য মাঠে আসার পর সার্ভিং আমলারা কি করেছিল মনে আছে না? দ্য ওয়ে দে রিয়াক্টেড, রিটালিয়েটেড করবেনই, কারণ দেখছি এই সরকার তো আদতে আসলে এগুলো কিছু করছে না। ফ্র্যাঙ্কলি স্পিকিং, এই সংস্কারের আমরা এখন বলে ফেলতেই হবে আওয়ামী লীগের উন্নয়ন শব্দটার মতো হয়ে গেছে। উন্নয়ন দিয়ে আসলে নির্বাচন সহ সুশাসন সবকিছু সরিয়ে রাখা, এখন সংস্কার ব্যাপারটা তাই। সংস্কার আসলে সরকারের কোনো রকম কোনো উদ্দেশ্য আন্তরিকতা আছে বলে মনে করি না। সুতরাং আপনি যেভাবে মনে করছেন সরকার তো এগুলো সংস্কার করার কথা ছিল, কোন খাতে গত 9 মাসে আমরা সংস্কারের কোনো সুফল দেখেছি? না, আমি দেখিনি, না, একেবারেই না। কারণ রিপোর্টও না, তাদের কতগুলো জিনিস তো বেসিক তারা করেই ফেলতে পারতেন, রিপোর্ট লাগতো না, তারা সেগুলো করছেন না। এবং এই পর্যন্ত এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যে প্রক্রিয়া চলছে, সেখানে তো গড়ে বলতে গেলে শতাধিক বিষয়ে সব দলই একমত হয়েছে, সেগুলো বাস্তবায়নে বাধা কি? অনেক আগে শুরু করে ফেলা দরকার ছিল। এই জন্য আমরা সময়ক্ষেপণের কথা কেন বলছি, সব হবে একটা জুলাই চার্টার লিখবেন, আচ্ছা জুলাই চার্টার এগুলো পরেই ইনক্লুড করেন, কিন্তু এগুলো তো বহু আগে আপনি কাজ শুরু করে ফেলতে পারতেন, করে সেগুলো শেষ করে ফেলতে পারতেন। এগুলি তো সন্দেহের উদ্রেক করে। এরপর বলবে কোথায় গেল, এখন তো সময় লাগবে আমাদের, পরে বলবে জুনেও হবে না, এসব শুরু হবে। ইভেন দিস এ হিউজ কোয়েশ্চেন, আমি গত 3-4 মাস আগেও রিপিটেডলি বলেছি, সরকারকে ব্যাখ্যা করা উচিত হবে কোন সংস্কারটা করতে গেলে আরো 6 মাস সময় লাগবে। ওই যে বড় প্যাকেজ বলছে, ধরুন সংস্কারগুলো মোটা দাগে 2 ভাগ। একটা তো পুরো সংবিধানেরই সংস্কার কমিশন, যে আমি যে সংস্কার কমিশনে ছিলাম, নির্বাচন ব্যবস্থা, ওর একটা অংশ আইন, বিধিমালা এসবের মাধ্যমে সম্ভব, আর একটা অংশ হচ্ছে
মানে সংবিধান, তো ওটা তো হচ্ছে না এখন। এখন সেই পার্লামেন্ট কি হবে না হবে আলাপ সরিয়ে রাখি, সেটা পার্লামেন্ট হোক গণপরিষদ হোক সেখানে হতে হবে। আইনেরগুলো আমার কথা বলছি, আমরা আইন লিখে দিয়েছি, আইনের সংশোধনের বাক্য লিখে দিয়েছি, এই শব্দ দিয়ে প্রতিস্থাপন জারি করা। আচ্ছা, সরকার যদি মনে করে আলোচনা করে চেঞ্জ করবে, আইন মন্ত্রণালয় 1-2 দিন 4 দিন করে জারি করে দেওয়া যায়। এগুলোই আসলে সন্দেহ তৈরি করে, এগুলো আদতে তাদের উদ্দেশ্য না। মাঝখান থেকে যেটা হলো, এত বিভৎস এই জিন যেটা বোতল থেকে বেরিয়ে গেছে, সে দেখছে জিনকে বোতলে ঢোকানোর চেষ্টাও হচ্ছে না, পারবো কিনা পরের কথা, সে তো এখন আরও বেশি স্ট্রঙ্গার হবে। একটা কথা খুব ইম্পর্টেন্ট, সম্ভবত নিটসের কথা, আই ফরগট, হোয়াটএভার, এনিথিং which doesn't kill you makes you stronger. খেয়াল করেন এরা যা করেছে, এরপরে এদের তো একটা মারাত্মক একটা চাপের মধ্য দিয়ে যাওয়ার কথা ছিল, সেটা যেহেতু জান নাই, এরা আগের চেয়ে আরো বেশি শক্তিশালী হবেন, তারা সার্ভাইভ করে গেছে এবং স্ট্রঙ্গার হয়ে যাবেন তারা যদি এটা মারা না যায়। 1-11 সময় 2 নেত্রীকে 2 দলকে মাইনাস করার চেষ্টা হয়েছিল, মাইনাস হয়ে গেল, মারা গেছে দল। যখন মাইনাস হয় নাই, এই 2 দল কিন্তু আরো শক্তিশালী হয়ে এমার্জ করেছে, এদের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে। তার মানে আপনি বলছিলেন যে এই যে প্রশাসন যাদের সাথে অভ্যুত্থানকারীদের একরকমের বোঝাপড়া হয়েছে, যারা সরকারে এসেছেন তারাও একরকম তাদেরকে কি বলবো তাদের সাথেই রেখেছেন, বা কঠোর ব্যবস্থা নেন নাই, মানে বাসরাতে বিড়াল মারা যেটাকে বলে সেরকম তারা করেন নাই, সেই সুযোগটি তারা এখন নিচ্ছে। এটা এদের অধীনে আর এগুলো হবেও না, একমাত্র দায়িত্ব হচ্ছে সরকার এবং অভ্যুত্থানকারীদের। একদম তাই। এবং এটার ভবিষ্যতে আমাদের যদি কোনো আশার জায়গা থাকে, সেটা হতে হবে একটা নির্বাচিত সরকারের মধ্যে, কারণ একটা নির্বাচিত সরকারের না ম্যান্ডেট থাকে, পপুলার ম্যান্ডেট থাকে। অতীতে কোনো নির্বাচিত সরকারকেও আমরা আমলাতন্ত্রের ব্যাপারে খুব বেশি শক্ত হতে দেখি না। আমি আমার সাথে এটা নিয়ে আমি একটু দ্বিমত করব, সেটা হচ্ছে নির্বাচিত সরকার, কিন্তু যে সরকারটা আবার মনে করছে আমি নির্বাচন ফেয়ারলি দেব না, সেটাও কিন্তু একই কাজ, সে তখন আমলাকে হাতে রাখবে না। ধরেন আমাদের ইতিহাসে আমরা যদি 91, 96, 2001, 8 এগুলো তো আমি 2001-8 কে আলাদা করে ফেলি। আচ্ছা ঠিক আছে, 91, 96, হ্যাঁ, ওই সময় কিন্তু সরকার পরিস্থিতি এত খারাপ ছিল না আমি মনে করি। 1-8 সম্পর্কে একটু বলে রাখি, এই দুইটা ভালো নির্বাচনে নির্বাচিত, এই দুইটা সরকার একটা প্রবলেম ছিল, এই দুইটা সরকার সামনে নির্বাচন দেখছিল না। রিপন ভাইদের সরকারটার সময়ে তারা মনে করছিলেন তাদের মতো করে একটা নির্বাচন তারা করতে পারবেন, আর আওয়ামী লীগ তো তত্ত্বাবধায়ক বাতিলই করে দিয়েছে। সুতরাং আপনি যখন সামনে নির্বাচন দেখবেন না, আপনি যখন আচরণ একরকম, তখন খুব স্বাভাবিক আপনি তখন জনগণ, আমি প্রায় এটা খুব বেসিক, একটা সরকার যে ভোট করে নির্বাচন মানে ক্ষমতায় থাকতে চায়, সে তার ভোটারকে, জনগণকে সে রেসপেক্ট করে ভয় পাবে। আচ্ছা, যদি ওকে আপনার আর প্রয়োজন না হয়, আপনার তো ক্ষমতার ভিত্তি লাগবে, তখন ভিত্তি হয় এই আমলা, পুলিশ, ব্যবসায়ী, বিদেশি গোয়েন্দা সংস্থার লোক, আপনি তখন তাদের সাথে করবেন, এই আর কি। ফলে আপনি একটা কথা বলছিলেন মনে আছে যে 5 বছর পর নির্বাচন হয়, এটাই অনেক কিছুকে নিশ্চিত থাকতে পারে। ধরুন বিএনপি ক্ষমতায় আসলো, ওনারা আমলাদের, জনগণের এই সেবার সমস্যা, আমলারা জনগণের উপরে সেই ছড়ি ঘুরায়, এসব চলতে যদি থাকে, জনগণ শোরগোল করবে, কদিন পর বিএনপিকে ভোট দেবে না। তো অন্য যে দল আছে সে কিন্তু দেখাবে, এই যে দেখো এইসব হচ্ছে, বিএনপি কোনো ব্যবস্থা নিচ্ছে না, ওনাদের উপর চাপ তৈরি হবে, ব্যবস্থা নিতে হবে, আর না হলে একসময় ইলেক্টেড হবেন না। এভাবে এটা কাজ করে, সেটাই আমরা 91-96 দেখেছি। রিপন ভাই, এই যে সংস্কারের আলোচনায় চলে আসলাম, আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের যিনি সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, তিনি এই যে সংস্কার নিয়ে আপনাদের দলসহ বিভিন্ন দলের সাথে যে দফায় দফায় বৈঠক করেছেন, তার সম্পর্কে একটা ব্রিফিং দিয়েছেন। তো তিনি বলেছেন যে কোন কোন বিষয়ে সব দলের ঐক্য হয়েছে সেগুলো তারা নির্দিষ্টভাবে জানাবেন, তবে যেই বিষয়গুলোতে ঐক্য হয় নাই, অনেক গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে যেগুলোতে ঐক্য হয় নাই, সেগুলোর ব্যাপারে জনমত জরিপ করবেন বিবিএস এর মাধ্যমে এবং সেই মতামতটা তুলে ধরে আনবেন। এতে কি মানে ফল পাওয়া যাবে, মানে এর উদ্দেশ্য কি? বিবিএস এর কথা বললেন তো, হ্যাঁ। আচ্ছা, তার আগে একটু বলে নেই, আমি ডক্টর জাহিদের সাথে আবারও একমত পোষণ করছি। উনি নিজে বলেছেন যে অনেকগুলো বিষয় ঐক্যমত হয়েছে, সেটা জানাবেন, ফাইন। তো যেই বিষয়গুলো ঐক্যমত হয়ে গিয়েছে সেটাকে ইমপ্লিমেন্ট করে ফেলেন না আগে, তো আপনার অনেকগুলো মানে কাজ এগিয়ে যায়। হ্যাঁ, অনেকগুলো কাজ এগিয়ে যায়, ওগুলো আপনি পেন্ডিং রেখেছেন কেন? 1 2 নম্বর, আপনি বিবিএস এর কথা বললেন, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর কথা বললেন, এর বিশ্বাসযোগ্যতা কি? আপনার আমাদের দেশের জনসংখ্যা শেখ হাসিনা কত চাপিয়ে রেখেছিল, কত বলেছিল 18 কোটি, এখন আমরা 18 কোটি অফিসিয়ালি বলি, আসলে কি আপনার মনে হয় বাংলাদেশের কোনো মানুষ মনে করে যে আমাদের জনসংখ্যা 18 কোটি? আপনি যখন রাস্তায় হাঁটেন, যখন জ্যামের মধ্যে পড়েন, গ্রামে যখন যান, আত্মীয় স্বজনের ছেলেপিলের সংখ্যার যে স্ফীতি যখন দেখেন, তাতে কি মনে হয় যে আপনার জনসংখ্যা 18 কোটিতে আছে? নাই।
তাহলে আপনি এই একটা 18 কোটির জনসংখ্যাটা কীভাবে হলো ঘটনাটা আমি আপনাকে বলি। তা আমি দেখলাম আমার বাড়ির মানে আমি তো ভাড়া বাড়িতে থাকি, তো ভাড়া দরজার মধ্যে একটা আদমশুমারি টাইপের, এখন তো আদমশুমারি বলে না শব্দটা, এটা ভালো, এটা জনশুমারি এটা বরং এই টার্মটাই অ্যাপ্রোপ্রিয়েট, ভালো, রাইট। তো জনশুমারি যে হচ্ছে, আমার বাসায় কোনো জনশুমারির লোকজন আসে নাই। আপনি গোনা থেকে বাদ পড়েছেন না, এটা ওরা হয়তো শুনে ঠুনে একটা মানে নিচে থেকে শুনে ঠুনে একটা কিছু লিখে টিখে দিয়ে দিছে। এবং এই জনশুমারির কাজগুলোতে নিয়োগ করেছে আপনার পুরোপুরি আওয়ামী লীগের লোকজনগুলোকে, কারণ ওখানে গেলেও কিছু পয়সা টয়সা পাওয়া যায়, তো মানে নিয়ম অনুযায়ী। এখানে সংখ্যা কমালে বাড়ালে তাদের কি লাভ? আচ্ছা, যাদেরকে আপনি কাজ দিয়েছেন তারা তো আসেই নাই। আচ্ছা, ফাঁকি দিয়েছে। না, জনসংখ্যা কমানোর একটা ভ্যালিড কারণ আছে, একটু ছোট যোগ করে রাখি। যত সরকার জিডিপির আকার বড় করে দেখিয়েছে, জনসংখ্যা কম দিয়েছে যাতে মাথা পিছু আয় বেশি দেখা যায়। জিডিপি বাড়ানোর জন্য এটা করছে, ডলারের দামটা ইচ্ছা করে নিচে রেখেছে যাতে ডলারের অঙ্কে এটা বেশি দেখানো যায়। এবং আরেকটা চালাকি ছিল তাদের, সেটা হচ্ছে তারা যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যাবে। হ্যাঁ, আওয়ামী লীগ কিন্তু আরেকটা ন্যারেটিভ কিন্তু ওয়েট করবে ভবিষ্যতে, কি বলবে যে আমরা তো দেশটাকে মধ্যম আয়ের দেশে নিয়ে গেছিলাম, প্রায় আরেকটু বাকি ছিল, মানে আরেকটু থাকলে আমরা উন্নত দেশে চলে যেতে পারতাম। এই যে 26-এ ওই গ্রাজুয়েশন হওয়ার প্রক্রিয়া তো বহাল আছে আছে, কিন্তু সেটা তো এক হিসেবে কি বলা যায়, ওই যে আপনার ওই যে 7 মাসের জন্ম নেওয়া বাচ্চাকে যেমন আপনার ওই যে আপনার ইনকিউবেটরে রাখতে হয় না, তারপরে তাকে তার জন্ডিস হয়ে গেলে তার নানান ধরনের আলো ঠালোর মধ্যে দিয়ে রাখতে হবে। এখন 26 সালে যেহেতু পরিত্যাগ করা হয়নি আপনার এই গ্রাজুয়েশনের ব্যাপারটা, এটা নানান ধরনের ধাপ কষ্ট আছে, সেটা আলাদা। আপনি বিবিসির বিশ্বাসযোগ্যতার প্রশ্ন তুলেছেন, ঠিক আছে, কিন্তু জনমত জরিপ এনে দাঁড় করানো বিএনপি যেটা মানে না, জনমত জরিপ সামনে নিয়ে এসে কি বোঝানো হবে? আপনাকে এইভাবে যদি বলি, মনে করেন আপনার বট বাহিনী বলে একটা কথা আছে না এখন, বটেরা, বট মানে সোজাকে এনসিপি পোলাপান, এরা পয়সা টয়সা দিয়ে ইরান, তারপরে উত্তর কোরিয়া, রিসেন্টলি আপনার নিউ দিল্লি থেকেও আপনার ওই যে যদি আপনার সোর্সগুলো যদি খোঁজেন, হু রিপ্লাইড, হু মেড দ্য কমেন্ট, দেখবেন যে ওই সমস্ত জায়গা থেকে, এটা লোকাল পিপল না। এখন এরা 1 নম্বর কাজে নামবে না, তারপরে বলবে যে বাংলাদেশে কথার কথা, যে বাংলাদেশে আপনার ওই যে কি বলে যৌনবৃত্তিটা একটা পেশা, এবং মানে এইটার জন্য আপনার জনগণ বলেছে যে এদের একটা ছুটি দেওয়া উচিত, মানে মাতৃত্বকালীন ছুটি দেওয়া উচিত, এবং এটা এই যে আমার দেহ কি আমার ইচ্ছা, আমি যা ইচ্ছা তাই করবো, আছে না এরকম। তো এইগুলোর কোনো বিশ্বাসযোগ্যতা নাই। ইনফ্যাক্ট আপনাকে বিবিএসে যেতে হবে কেন? আপনার কথা তো বিবিএসে যাওয়ার কোনো দরকার ছিল না। জনমতের সেরা উপায় তো নির্বাচন। এক্স্যাক্টলি, আপনি আপনি রাজনৈতিক দলগুলোর সাথে বলেছেন, তারা বলেছেন যে এইটা মানি, এটা মানি না। আপনি বলেছেন মানে সংস্কার কমিশনের প্রশাসনিক কমিশন বলেছে বাংলাদেশটা 4টা প্রদেশ হবে। তো 4টা প্রদেশ মানে 4টা প্রাদেশিক সরকার হবে, 4টা প্রাদেশিক স্পিকার হবে, 4 জন প্রাদেশিক মুখ্যমন্ত্রী হবে, 4টা প্রাদেশিক সদস্য হবে। আমার দল তো এটা সমর্থন করে না, কারণ ছোট্ট একটা দেশ। আমি তো চাই না বাংলাদেশ এভাবে হোক, আমার ন্যাশনাল ইন্টিগ্রিটি নষ্ট করে আমি চাবো না। তাহলে এখন কত নেই, আমি যেহেতু এটা চাই নাই, তাহলে আপনার ওইটা নিয়ে জনমত যাচাই করতে হবে কেন? আপনি জনমত যাচাইয়ের জন্য একটা উদাহরণ দিলাম, জনমত যাচাইয়ের নামে আপনি সময় ক্ষেপণ করছেন কেন? আপনার সময় তো খুব কম। আপনার সরকারের নাম হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, মানে অন্তর্বর্তীকালীন সরকার। সারা পৃথিবীতে দেখবেন যে সমস্ত দেশে আপনার ইন্টারিম গভর্নমেন্ট যত প্রলং করেছে, আপনি দেখেন, আপনি গুগলে যান, আপনি তাকে এবার অনলাইনে আছেন, আপনি দেখেন যে ইন্টারিম গভর্নমেন্ট যেই সমস্ত দেশে প্রলং করেছে, সেরা বেড়া করে বেইজ্জতির মধ্য দিয়ে অপদস্থ হয়ে তার ক্ষমতা থেকে গেছে। গণঅভ্যুত্থানের পরে সারা পৃথিবীতেই, গণঅভ্যুত্থান তার উন্নত দেশে হয় না, গণঅভ্যুত্থান সাধারণত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজই হয় সাধারণত। কেন গণঅভ্যুত্থানে? স্বৈরশাসকের বিরুদ্ধে, স্বৈর শাসনের বিরুদ্ধে মানুষ মানে সোচ্চার হয় বলে তো গণঅভ্যুত্থান। এইসব দেশে এরকম জনমত এনে কি বিএনপির উপরে চাপ তৈরি করা, জনগণ এটা চায় কিন্তু বিএনপি এটা চায় না। এক্স্যাক্টলি, এটা বিএনপিকে মেলাইন করার একটা অপকৌশল। তো সুতরাং আর যে প্রতিষ্ঠান এই পর্যন্ত তার বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে নাই, এবং যেই দেশে জনশুমারিতে বাড়িতে না যে জনশুমারি হয়, ভোটার লিস্ট হালনাগাদ হয়, বাড়িতে যায় না, এই ধরনের আসলে একটু ভাই বাড়িতে যায় না ভোটার লিস্ট আপডেট করার জন্য, কিন্তু নিয়ম কিন্তু প্রতিটি নির্বাচন আগে ভোটার লিস্ট আপডেট করতে হবে। এরা কিন্তু বাড়িতে যায় না, কারণ ওরা তো ধরেই নিছে যে জনগণের ভোটের তো দরকার নাই। অতএব এখানে আব্দুল করিম মারা গেছে,
আর আব্দুল করিমের ছেলের বয়স 18 হয়ে গেছে, এইটা তো আপডেট করা তাদের কোনো দরকার নেই, কারণ তারা তো এই লোকগুলোকে ভোট কেন্দ্রে চায় না, তারা তো রাতের ভোট করে ফেলবে। সুতরাং এই জনশুমারি বলেন আর সেটা তো আগে ছিল, এখন তো সেই প্রতিষ্ঠান সেই লোকগুলোই তো আছে। ওই যে সচিবালয়ে আজকে যে সমস্ত লোকজন বিক্ষোভ ঠিক্ষোভ করছে না, যেগুলো দেখলেন, এই লোকগুলোই তো আপনার মানে ভোটে সহায়তা, ভোটের কাজে সহায়তা করে। এই লোকগুলোই তো রাতের ভোটকে, দিনের ভোটকে মানে রাতে সম্পাদন করতে সাহায্য করছে, মেনি অফ দেম। তো সুতরাং আমি সরকারকে যেটা বলবো, সারা পৃথিবীতে যে সমস্ত অনুন্নত দেশগুলোতে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের দেশগুলো তো মোটা দাগে এরপরে আউটকামটা হচ্ছে একটা নির্বাচন। যদি আপনি 69-ও দেখেন যে আইয়ুব খানকে ক্ষমতা থেকে নামানো হলো, এরপরেই 70-ই নির্বাচন। আপনি যদি শ্রীলঙ্কায় যদি যান, এই যে পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা, সেখানে একটা গণ অভ্যুত্থান, সেখানেও কিন্তু নির্বাচন, অলরেডি নির্বাচিত সরকার রুল করে দেশটাকে অনেক ভালো জায়গায় নিয়ে আসছে। 90-র পরেও কিন্তু গণ অভ্যুত্থান, 3 মাসের মধ্যে একটা নির্বাচিত সরকার। এই সরকারকে 1.5 বছর লাগবে কেন? আমি তো আমাদের সেনা প্রধান যে বলছেন 18 মান্থস বলছিলেন, অলমোস্ট ডিসেম্বর 18 মান্থস কভার হয়ে যায়। 18 মান্থস তো লাগার কথা। সবশেষ বক্তব্য তার একটাই, মানে যেটি আপনাদের দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার পক্ষে তারা বলেছেন। আরেকটা ছোট্ট বিরতি নিয়ে রিপন ভাই এবং জাহিদ ভাই ফেরত আসছি, আশা করছি এবারও ফিরে এসে আপনাদেরকে সাথেই পাবো। ধন্যবাদ আরও একবার আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। আমাদের আজকের অতিথি ডক্টর আসাদুজ্জামান রিপন এবং ডাক্তার জাহিদুর রহমান। আজকে সেনা সদরে একটি সংবাদ সম্মেলন হয়েছে, সেখানে অনেক বিষয়ে কথা বলা হচ্ছে, কিন্তু সাম্প্রতিককালে যে বিষয়টি নিয়ে অনেক বেশি আলোচনা, তর্ক বিতর্ক, ব্যাখ্যা বিশ্লেষণ অনেক কিছু হয়েছে, সেটি হচ্ছে করিডোর। করিডোরের ব্যাপারে ওই সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আপনার কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। আমরা বুঝতে পারছি যে সেটা করিডোরে সেনাবাহিনীর যে ভূমিকা, সেই জায়গা থেকে বলা হয়েছে। কিন্তু করিডোরের বিষয়টা নিয়ে যে এত কিছু হয়ে গেল, আমরা সরকারের কাছ থেকে স্পষ্ট বক্তব্য কি পেয়েছি যে না, আমরা এই প্রকল্প নিয়ে আর আগাবো না, এই সিদ্ধান্ত, এই প্রক্রিয়া, এই বিষয় থেকে আমরা সরে আসলাম, সেরকমটা তা বলে নাই। কিন্তু সেনাবাহিনীর অবস্থানটা যখন জানা গেল, তখন মনে হলো যে এটা নিয়ে সরকারের সাথে বিরোধ। সংবাদ সম্মেলনে আরও অনেক কথা বলা হয়েছে, যেমন সেনাবাহিনী এবং সরকার একে অপরের বিপরীতে দাঁড়ায়নি, একসঙ্গে কাজ করছে, ইত্যাদি ইত্যাদি। এবং সংবাদ মাধ্যমে যা কিছু এসেছে, আলোচনা হয়েছে, সেগুলোর ব্যাপারে বলা হয়েছে যে যেভাবে কথা হয়েছে যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর বিশাল মতপার্থক্য হয়েছে, বিভেদ হয়েছে, মিডিয়াতে বিষয়টি যেভাবে আসছে, এরকম আসলে কিছু হয় নাই। আমরা একে অপরের সঙ্গে সমঝোতার মাধ্যমে সুন্দরভাবে কাজ করছি। বাস্তবতা কি তাই? আমরা যে কথাগুলো শুনেছি এবং আলোচনা করেছি এবং খবর যেগুলো দেখেছি, মানে অনেক সময় সার্জারির আগে ডাক্তার রোগীকে বলে ভয় পাবেন না, মানে এখন ভয় পাবেন না বলা মানেই হচ্ছে এখানে ভয়ের ব্যাপার, ভয়ের কারণ আছে, ভয়ের কারণ আছে। মানে এখন উনি যেগুলো বলেছেন, যেহেতু সমাজে প্রচুর আলাপ টালাপ হচ্ছে, এই আলাপের প্রেক্ষিতে বলেছেন, এবং আমরা আসলেই তো টেনশন আছে, স্ট্রেস আছে যে ওনারা একটা ফর্মাল সংবাদ সম্মেলনে আসতে হলো, কারণ হলো তারা তো ইনফর্মাল কিছু বক্তব্য নিয়ে আমরা শুধু কথা বলি, সরকার রীতিমতো হুমকি দিয়েছে। আমার ভাষাটা একদম মুখস্থ আছে, তার স্টেটমেন্টে সরকারের 3টা শব্দ: উদ্দেশ্যমূলক, এখতিয়ার বহির্ভূত বক্তব্য। স্পষ্টভাবে এটা সেনাপ্রধানকে ইন্ডিকেট করে বলা হয়েছে। অথচ সেনাপ্রধানের বরাতে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট পত্রিকায় আসেনি। আজকে কিন্তু ওনারা এটা ক্লিয়ারও করেছেন। আমরা নিউজ, পত্রিকাগুলোর সোর্স থাকে, সেগুলোর মাধ্যমে এসছে। সো নির্বাচন নিয়ে, রোহিঙ্গা নিয়ে এবং চিটাগং পোর্ট সব কিছু নিয়ে যা যা জেনেছি, এগুলো ভেতর থেকে আইএসপিআরও কোনো স্টেটমেন্ট দিয়ে জানায় নেই। আজকে তারা রেদা যেটা করলেন সেটা হচ্ছে করিডোর নিয়ে অফিসিয়াল বক্তব্য জানিয়েছেন। এটা কিন্তু অফিসিয়াল বক্তব্য, এবং তারা এটা পছন্দ করছেন না, চাইছেন না। এখন সরকার কেন সরে আসছে না, আমি বরং কেন সরে আসছে না এটার চাইতে বরং এভাবে বলি, এত কিছুর পরও সরে আসছে না মানে সরকারের এখানে গভীর কোনো উদ্দেশ্য আছে। কথ্য ভাষায় এইসব উদ্দেশ্যকে কথ্য ভাষায় ধান্দা আছে, কম্পালশন আছে, কুড বি। এবং সরকার মিথ্যাচার করছে। একটা ছোট মিথ্যাচারের উদাহরণ দিই। সরকারের বক্তব্য আছে, এই যে আমাদের এই ডামাডোল শুরুর আগে আমি ওনাকে ডিফ্যাক্টো ডেপুটি চিফ অ্যাডভাইজার বলি, জনাব খলিলকে, মানে একই অঙ্গে এত রূপ কারো নাই। উনি রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ, তখনও মন্ত্রী ছিলেন। তারপর ওনার জন্য বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এনএসএ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এবং উনি ডিফেন্স মিনিস্ট্রি সামলাতে প্রধান উপদেষ্টাকে সাহায্য করবেন। সো ডক্টর খলিল এসে বললেন করিডোর না, এবং ওনারা চেষ্টা করলেন পররাষ্ট্র উপদেষ্টাকে ভিলেইন বানাতে। তো করিডোর হবে না,
কেন করিডোর হবে না? এটা করিডোর না কেন? কারণ করিডোর হচ্ছে একটা দেশে দুটো বিবাদমান জায়গা থেকে লোক নিয়ে আসা, ভ্যাকেট করে নিয়ে আসা। যে কেউ খুঁজতে পারেন, আমি এটা নিয়ে নিজে আলাদাভাবে আবার কথাও বলেছি। জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী করিডোর হচ্ছে হিউম্যানিটেরিয়ান করিডোর, হচ্ছে একটা ডিমিলিটারাইজ জোন যেটার মধ্য দিয়ে আইদার হিউম্যানিটেরিয়ান গুডস যাবে, খাবার ওষুধ এগুলো, অথবা ওখানে আটকে পড়া লোককে আনবে। সো দুটোই করিডোর। সো চালাকি করছে। আর হিউম্যানিটেরিয়ান প্যাসেজ নাকি এটা? আচ্ছা, তাত্ত্বিকভাবে বলছি, যদি করিডোর না হয় এখান থেকে যদি দেন, জানতার কোনো সায় ছাড়া যদি এটা করেন, তার পরিণতি কি হবে? তার পরিণতি। নাম্বার 2, উনি খুবই গায়ের জোরে বা গর্বের সাথে বলছিলেন যে আমরা স্বাধীন সার্বভৌম দেশ, আরাকান আর্মির সাথে যোগাযোগ প্রসঙ্গে আমরা কার সাথে সম্পর্ক রাখবো না রাখবো এটা আমরা কেয়ার করি না। এটা বাজে কথা। কারণ আপনি একই জায়গায় বলছেন, আপনি মিয়ানমারের সার্বভৌমত্ব স্বীকার করেন, তো আবার আপনি আরাকান আর্মির সাথে সম্পর্ক করছেন, এবং আরাকান আর্মির যে অথরিটি সেখানে রোহিঙ্গা নিতে হবে এই শর্ত বাংলাদেশ দিচ্ছে। আচ্ছা, আজকে কিন্তু সংবাদ সম্মেলনে বলা হয়েছে আরাকান আর্মির সাথে কোনো ফর্মাল যোগাযোগ নেই। এটা কিন্তু আরেকটা কন্ট্রাডিকশন। সো আমি রাদার এভাবে দেখতে চাই, একটু যদি বলেই ফেলি, দীর্ঘদিন থেকে, এবং বিশেষ করে আল জাজিরাতেও কিন্তু লাস্ট যে রিপোর্টটা এসছে সেখানে এটা আছে যে এই যে এনএসএ, যার যিনি ডিফেন্স মিনিস্ট্রিতে গিয়ে রাদার সেনাপ্রধানের বিরুদ্ধে তাকে সরিয়ে ফেলা বা এই ধরনের ইস্যু যেগুলো সামনে এসছে, এগুলোর এক ধরনের সত্যতা হয়তো আছে। এবং সেনাবাহিনী আমরা দেখছি যে তার যে বক্তব্য, কারণ এই করিডোরের কুশীলব এই ভদ্রলোক, এটা আমরা বুঝতে পারি। উনি আসলেন, এসে রোহিঙ্গা করিডোর এগুলো সব শুরু করলেন, আমেরিকা থেকে আসলেন আমাদের উদ্ধার করতে, আমাদের দেশে আর উদ্ধার করার লোকটোক নাই। যাই হোক, তো সেনাবাহিনী বোঝা যায় যে এই জায়গায় তাদের অবস্থান এটা জানিয়েছে, এবং পরিস্থিতিটা এখন এই জায়গায় চলে গেছে যে সরকারের দিক থেকে এটাকে ডিএসকালেট করার চেষ্টা করতে হবে। জি, একদম শেষ পর্যায়ে চলে আসছি রিপন ভাই, ছোট করে শুনবো। সরকারের সাথে সামরিক বাহিনীর যেই দ্বন্দ্ব বিরোধ আমরা দেখলাম গত কিছুদিনে, এই সংবাদ সম্মেলন এবং সরকারের সবশেষ যে অবস্থান, তাতে করে কি সেটা নিরসন হয়েছে মনে হয়, নাকি টেনশনটা রয়ে গেছে? না, আমার ধারণা বিষয়টা নিরসন হয়নি। মানে এই যে স্টেটমেন্টস, ইন্টারভিউজ বা ব্রিফিং, হোয়াট এভার যেগুলো বলেন, আমি খুব ভালো সাইন দেখি না। আমি একটু মাঝখানে আপনার যে ডক্টর খলিলের প্রসঙ্গ নিয়ে উনি কথা বলেছিলেন। ডক্টর খলিল ইজ এ সিভিলিয়ান বেসিক্যালি। উনি বাংলাদেশে তো নিরাপত্তা উপদেষ্টার ধারণাই ছিল না। একজন শুধু শেখ হাসিনা বলে বোধ সেটা প্রধানমন্ত্রীর নিরাপত্তা, প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা থাকে, কিন্তু সামরিক উপদেষ্টা না, সামরিক বা নিরাপত্তা থাকতে পারে, কিন্তু এটা প্রধানমন্ত্রী, জাতীয় নিরাপত্তা না, এনএসএ কখনো ছিল না আপনার এইটা। বাট আমেরিকাতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতে আছে, খুবই। এবং আমি এই একটু আগে মানে সার্চ করে কনফার্ম হলাম যে জ্যাক সুলিভান প্রবাবলি হি ইজ নো মোর এজ মানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট ট্রাম্প, রাইট? কারণ যেহেতু রেজিম চেঞ্জ হয়ে গেছে ওখানে। তো জ্যাক সুলিভান উনি কিন্তু কোনো আর্মি ব্যাকগ্রাউন্ডের লোক না। ভারতে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বলেন, ইন মেনি কান্ট্রি যাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা হয়, যারা নিরাপত্তা বিষয়গুলো দেখেন, তারা নট নেসেসারিলি তারা আর্মি ব্যাকগ্রাউন্ডের হবেন, কোনো জেনারেল হবেন, ফরমার চিফ হবেন, নট নেসেসারিলি। কিন্তু বাংলাদেশে আপনার এই যে মানে ডক্টর খলিলকে নিয়ে, যে খলিলও মানে এক নম্বর সিভিলিয়ান না, তার বিদেশি নাগরিকত্ব নিয়ে কন্ট্রোভার্সি আছে, যদিও তিনি এটাকে মানে অস্বীকার করেছেন। তিনি বলছেন তার কোনো বিদেশি পাসপোর্ট নাই। পাসপোর্ট ছাড়া কি আমেরিকা থাকা যায় না? পার্মানেন্ট রেসিডেন্টশিপ নিয়ে, হ্যাঁ, পার্মানেন্ট, এবং উনি অনেক বছর আমেরিকা ছিলেন, তার প্রমাণ আছে, তিনি নিজে স্বীকার করেছেন। না, পার্মানেন্ট রেসিডেন্স, আমার বহুত আত্মীয় স্বজন এই দেশে আছেন, সব ঠিক আছে। পার্মানেন্ট রেসিডেন্স, সিটিজেনশিপ না নিয়েও আপনার পিআর নিয়ে বহু দেশই থাকা যায়। আপনার লন্ডনে পিআর পেলেই যে সিটিজেনশিপ পাবে, নট এট অল। আপনাকে ওটার জন্য অ্যাপ্লাই করতে হয়, ওটার জন্য আপনাকে ওথ নিতে হয়। আপনার ব্রিটেনে যেমন আপনার বলে ইনডেফিনিট লিভ ফর রিমেইন, আপনি পাসপোর্ট নিলেন না, কিন্তু আপনার বাংলাদেশের পাসপোর্ট অথবা অন্য যে কোনো দেশের পাসপোর্ট, কোনো অন্য দেশের কোনো নাগরিক, তার পাসপোর্টে শুধু ব্রিটিশ গভর্নমেন্টের সিল মারবে, লেখা থাকবে ইনডেফিনিট লিভ ফর রিমেইন। আপনি অনির্দিষ্ট সময়ের জন্য আপনি ওই দেশে বসবাস করতে পারবেন, ইউ ক্যান এনজয় এভরি বেনিফিটস, এভরিথিং, হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু আপনি ওই দেশের নাগরিক নন। তো যাক, সেটা একটা মানে ভিন্ন বিষয়। আমি যেটা দেখি, আমার খেয়াল আছে 1982 সালে হোসেন মোহাম্মদ এরশাদ, হি গেভ এন ইন্টারভিউ, মানে দিদেন ফরমার চিফ ডিউরিং বিএনপি গভর্নমেন্ট, প্রেসিডেন্ট জিয়া
হ্যাঁ, সাদত বরণের শেষ করতে পরে, হবে, হ্যাঁ, অনুষ্ঠান সাদত সময় বরণের একদম শেষ। পরে জি। জাস্টিস সাত্তার যখন প্রেসিডেন্ট হলেন তখন আর্মি চিফ ছিলেন জি। এরশাদ গেভেন ইন্টারভিউ টু দ্য নিউজউইক শেষটা বোধহয় শুনতে হবে, ভাই, নাম্বার একদম 2 সময় এরপরে উনি সেনাবাহিনীর অনেক রোল ঠোল চাপে বিবৃতি ধন্যবাদ। দিলেন, জি, জি, এরপরে তিনি মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হলেন। জি জি, অনেক ধন্যবাদ দীপন ভাই, অনেক ধন্যবাদ জাহেদ ভাই। আপনারা যারা দেখছেন প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 7টায় এবং এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামীকাল রাত 9টায়। শুভরাত্রি।